আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। পরিবেশ সংরক্ষণের সকল নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবাই নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ পাওয়া যাবে। সকালে প্রধানমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে এসব বার্তা দেন। আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। হাসিনা সরকারের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধী দল, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। কারণে অকারণে আন্দোলনের নামে রাস্তায় নামা সঠিক নয় জানিয়ে তিনি বলেন, রাস্তায় নামাটা যাতে সংঘাতের রূপ না নেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি জুলাই ধারণ করে না, এটা ভ্রান্ত ধারণা। সরকার স্বাক্ষরিত জুলাই সনদে প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ইতোমধ্যে তা বাস্তবায়ন শুরু হয়েছে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, জুলাই শহীদদের স্মরণ করার নামে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চাইলে তা হবে না। আমরা অবশ্যই সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতে যেন সঠিকভাবে আপনার লোককে নিয়োগ দেওয়া হয় এবং সেখানে যেন ফ্যাসিবাদদের এটা অবশ্যই আমরা সেটা দেখবো এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে আমরা সমাধান করে নেব। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। এত জীবন্ত একটা পার্লামেন্টকে রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য থাকা দরকার, বিজয় অর্জনকারী দলগুলি ঐক্যমত চর্চা করতে এখনো পারছি না। ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ জিনিস পাওয়ার পেছনে কারা আছে তা জানতে তদন্ত করা হচ্ছে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলের বিষয়ে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। বাংলাদেশ চীন সম্পর্ককে আরও কৌশলগত উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর অডিটোরিয়ামে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বেল্ট অ্যান্ড রোড, উদ্যোগ, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্ব দেন। তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা।
চীনের উন্নয়ন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। তাদের বিনিয়োগ, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি অবকাঠামো ও যোগাযোগ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে পরিবহন, বিমান চলাচল, পর্যটন ও অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উপরে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। The leaders of both countries agreed to elevate প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর ছিল ঐতিহাসিক। এর মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বারপ্রান্ত উন্মোচিত হয়েছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মংলা বন্দরের আধুনিকায়ন এবং চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার বিষয়েও ইতিবাচক অগ্রগতি রয়েছে। চুক্তির চেয়ে কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরও তেমন এক কূটনৈতিক অধ্যায়। দৃশ্যমান অর্জন সীমিত, কিন্তু নেপথ্যের বার্তা গভীর। তাহলে এমন হাই প্রোফাইল ব্যক্তির সফর ঘিরে প্রশ্ন কি পেল বাংলাদেশ? শাকিলা করিমের প্রতিবেদন। নানা জল্পনা আর প্রত্যাশা থাকলেও সাদামাটাভাবেই বাংলাদেশ সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। চুক্তির কাগজে কালি খরচ হয়নি, ঘোষণার জন্য মঞ্চও বসেনি। কূটনৈতিক অঙ্গনে এই সফরকে দেখা হচ্ছে নতুন এক আস্থার সেতুবন্ধন হিসেবে। গোরের সফরকালীন বৈঠকে উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং ইন্দো প্যাসিফিকের পরিবর্তিত ভূরাজনীতি। তাদের দিক থেকে হয়তো তারা বিভিন্ন ইন্ডিকেশন দিতে যাচ্ছে যে তারা তাদের স্বার্থটা যেন থাকে, সেটাও যেন মানে একেবারে যেন সব চলে না যায়, সেটার ব্যাপারেও তারা মোটামুটি আমার মনে হয় বার্তা দিতে চাচ্ছে। এর বেশি আমার মনে হয় না, কারণ এত না যে একটা অ্যাগ্রিমেন্ট করেছে বা কিছু একটা কোনো খালি কথা বলেছে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমাদের মনে হয় না মানে অত চিন্তা করা দরকার। দেখা দরকার যে বাংলাদেশ সরকার কিভাবে এগিয়ে যাবে তার পররাষ্ট্রনীতিতে। ভিসা সহজীকরণের প্রত্যাশা অপূর্ণই রয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল হওয়াকে কূটনৈতিক অঙ্গনে দেখা হচ্ছে আস্থার প্রতীক হিসেবে। এটি শুধু নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তির জন্য ইতিবাচক সংকেত। এতদিন খারাপ ছিল, তাহলে আপনাদের সরকারি মানে আপনাদের মতামত সরকারি তো ছিল, মানে আমি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি বলি, তাহলে এখন আপনারা স্বীকার করছেন যে আরে তাহলে অবস্থা ভালো না। আমার রাজনৈতিক সদিচ্ছা থাকতে পারে, কিন্তু ব্যবসা যে করে সে তো প্রফিটটা দেখবে। সো আমেরিকার ইনভেস্টাররা যে এখানে আসবে সে তো ওই সরকারের কথায় আসবে না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও বলেছেন, এই আস্থা ধরে রাখার দায়িত্ব বাংলাদেশেরই। অর্থনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতায় নির্ধারণ করবে এই ইতিবাচক বার্তা কতটা দীর্ঘস্থায়ী হবে। এটাকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। এই বার্তাই আবারও সামনে এসেছে ট্রাম্পের বিশেষ দূতের সফরে। এর মাধ্যমে রোহিঙ্গা সমস্যারও সমাধান করা সম্ভব। তাই যদি হয়ে থাকে তাহলে এটাও জানার বিষয়। তো আমার মনে হয় যে এগুলো পরিষ্কার হতে চাচ্ছে। কূটনীতির সব সাফল্য ঘোষণাপত্রে লেখা থাকে না, কিছু সাফল্য সময়ের ভাঁজে নিজের ভাষা খুঁজে নেয়। সার্জিও গোরের ঢাকা সফরও হয়তো তেমনই এক নীরব বার্তা, যেখানে প্রত্যাশার সব উত্তর মেলেনি, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কের নতুন সমীকরণ রচনার ইঙ্গিত স্পষ্ট। শাকিলা করিম, RTV, ঢাকা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহ কমে যাওয়ায় প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন CNG চালিত যানবাহনের চালক, শিল্প উদ্যোক্তা এবং নগরবাসী। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক CNG স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটের কারণে নিয়মিত যাত্রী পরিবহনে ব্যাঘাত ঘটছে। এদিকে গত 3 দিন ধরে রাজধানীর মিরপুর, রামপুরা, বনশ্রী, উত্তরা, মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকায় বাসা বাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ বাড়িতে দিনের অধিকাংশ সময় রান্না করা যাচ্ছে না। প্রায় 15-20 দিন ধরে গ্যাস নেই। আমরা সিলিন্ডার আমরা তো কেনার মতো তো ক্ষমতা নেই, বাধ্যতামূলক রাইস কুকারে ভাত রান্না করি। ওই যে কালকে 2টা ভাত রাঁধছিলাম আর তরকারি আর রাঁধতাম না, আজকে 2টা ভাত বসাইছিলাম, চালটি নিগড়ে এত আয়া পড়ছি। এত লং টাইম সময় অনেক পাম্প বন্ধ, সবগুলা যদি খোলা থাকতো হয়তো পাওয়া যেত। গ্যাস তো পাই না, প্রেশার নাই,
জি, আজকে 15-16 দিনে এই অবস্থা। সমস্যা যে দ্রুত সমাধান হয় এটাই আমরা চাই। আমরা বহুত ভোগান্তির মধ্যে আছি। রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্যাসের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, সিএনজি স্টেশনগুলোর বর্তমান অবস্থা কি জানাবেন? নুসরাত, আমরা সকাল থেকে রাজধানীর তেজগাঁ, মহাখালী, এখন সর্বশেষ আমি অবস্থান করছি শেওড়াপাড়ায়। এই যে এই ফিলিং স্টেশনগুলোতে যে সিএনজি সংকট, এই সংকট একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। তারা বলছে, চালকরা বলছে যে দীর্ঘ সময় থাকার পরও পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। এই যে অবস্থা, এই অবস্থা আর কতদিন থাকবে, তারা হতাশা প্রকাশ করছে। এর ফলে যে তাদের দিনের আয় রোজগার তা অর্ধেকেরও নিচে নেমে গিয়েছে। দিনে 3 থেকে 4 বার তাদের গ্যাস নিতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি আগের চেয়ে একটু উন্নত। এখন তারা আগে দিনের বেলা বেশিরভাগ গ্যাস ফিলিং স্টেশনগুলো বন্ধ ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনগুলো গ্যাস দিচ্ছে, কিন্তু যা দিচ্ছে তা অপ্রতুল এবং অপর্যাপ্ত। তারা বলছে এই গ্যাস দিয়ে তারা দিনের অর্ধেক সময় গাড়ি চালাতে পারে, আবার তাদের গ্যাস নিতে হয় এবং এই গ্যাসের জন্য যে দীর্ঘ সময় তাদের অপেক্ষা, এই অপেক্ষার অবসান চায় তারা। নুসরাত, আমি এখন এই যে একজন গাড়ি চালকের সাথে কথা বলবো। আপনি এখানে কতক্ষণ যাবত আছেন? আপনি কি গ্যাস পাচ্ছেন কিনা পর্যাপ্ত? আমি তো পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছি না। দেখেন মিটারে 70 থেকে 80। এই গ্যাস দিয়ে আমি কি করব? আমি কি ভাড়ার টেনশন করব না এই গ্যাসের টেনশন করব? লাইনে বসে আছি 3 ঘন্টা ধরে। নুসরাত, এই যে চালকদের এই যে হতাশা, এই হতাশার চিত্র সারা ঢাকা জুড়ে। এই যে আমি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো, আপনারা কি গ্যাস নিয়মিত দিতে পারছেন না কেন এবং গ্যাসে কি চাপটা কম কিনা? গ্যাসের চাপ একদমই কম। রাত্রে 100 থাকে, দিনে 100-এরও নিচে। এই জন্য গ্যাস আমরা দিতে পারছি না, পর্যাপ্ত দেওয়া যাচ্ছে না। যেরকম হচ্ছে আর কি, প্রেশার কমের কারণে যতটুকু দেওয়া সম্ভব এইভাবে দেওয়া হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা সারা ঢাকা শহর জুড়ে। আমরা ঢাকা শহরের যেসব স্টেশনগুলোতে ঘুরেছি, প্রত্যেক স্টেশনে চালকরা বলছে এই অবস্থা থেকে তারা পরিত্রাণ চায়। তারা চায় যে অতি দ্রুত সরকার যেন পদক্ষেপ নিয়ে এই যে গ্যাস সংকটটা তারা নিরসন করে। নুসরাত, এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ। এদিকে চলমান গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন গাজীপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও নরসিংদী সহ দেশের বেশ কয়েকটি জেলার মানুষ। গ্যাস না থাকায় গাজীপুরের কালিয়াকৈরের 3 শতাধিক শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে কাল থেকে নতুন করে গ্যাস সংকট দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। রাত থেকে গ্যাস না পাওয়ায় দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। লক্ষ্মীপুরে গ্যাস না পাওয়ায় প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। রোববার রাত 12টার দিকে জেলা শহরের গ্রিন লাইফ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। নরসিংদীতে টানা তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত 2 সপ্তাহ ধরে চলা এই সংকটে গৃহস্থালী, গণপরিবহন এবং শিল্প কারখানার উৎপাদন প্রায় থমকে গেছে। আসলে তো গ্যাস নাই, গ্যাস আসলে তো বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আসলে গ্যাস থাকে না, গ্যাস আসলে বিদ্যুৎ থাকে না। এখন একবার গ্যাস নিতেছি, গ্যাস নিয়ে আমি ঢাকা যাবো, আরেকবার ঢাকা যে আমার গ্যাস নিতে হবে, এরকম প্রেশার। কাম কাজ না করতে সংসার চলবে কেমন? 5-6 জন মানুষ খাওয়াই এই গাড়ির উপরে। প্রয়োজন আমাদের গ্যাসের যে পয়েন্ট 43 টাকা, সেই জায়গায় 50 টাকা করে দিক, তো আমাদের ভোগান্তি থেকে মুক্তি দিক। বাচ্চাদেরকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে পাঠাইতে হয়, কিন্তু আমাদের গ্যাস একবারের জায়গায় 3 বার আমরা সুইচ দিলেও গ্যাস আসে না। আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে জেরা করছেন আসামির আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে বিচারিক কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে আয়নাঘর খ্যাত র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ 2015 সালে বরিশালে ক্রস ফায়ারে ছাত্রদল নেতাসহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন জব্দ তালিকার সাক্ষী এসআই মোহাম্মদ কামরুল হোসেন। কখনো কখনো একটি শহর শুধু মানুষের পদচারণায় নয়, তাদের না বলা বেদনায়ও ভারী হয়ে ওঠে। 2024 সালের 3 আগস্ট বৃষ্টি ভেজা ঢাকার আকাশের নিচে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিল লাখো মানুষের বেদনা। কারো চোখে ছিল হারানোর শোক,
কারো কণ্ঠে ছিল প্রতিবাদের আগুন। সেই বিকেলেই উচ্চারিত হয় একটি ঘোষণা, এক দফা। আর সেই ঘোষণাই যেন ছিল সরকার পতনের কফিনের শেষ পেরেক। আরো জানাচ্ছেন শাকিলা করিম। 2024 সালের 3 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় পথ বদলের দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে সেদিন উচ্চারিত হয়েছিল সরকারের পদত্যাগের এক দফা দাবি। বৃষ্টি ভেজা দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে তখন ক্ষোভের আগ্নেয়গিরি, কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে সুবিচারের আকুতি জানানো প্ল্যাকার্ড। লাখো কণ্ঠে ভেসে আসছিল একটাই হুঙ্কার, দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। উত্তাল জনসমুদ্রে যখন এক দফা ঘোষণা হয়, গণভবন থেকে আসে আলোচনার নিমন্ত্রণ। কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলতে চাই। সরকারের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, রক্তের উপর দাঁড়িয়ে সংলাপের সুযোগ নেই। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। শহীদ মিনারের ঐতিহাসিক সমাবেশ থেকেই আসে দেশব্যাপী সর্বাত্মক অসহযোগের ডাক। সকল দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। সন্ধ্যা নামতেই শহীদ মিনারের মিছিল স্রোত হয়ে যায় শাহবাগে। আর টিএসসিতে রাজু ভাস্কর্যের চোখে লাল কাপড় বেঁধে অভিনব প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। হাজারো ক্ষুব্ধ জনতার পদভারে অবরুদ্ধ হয়ে পড়ে পুরো শাহবাগ মোড়। 3 তারিখ ভিডিও বার্তার পরিবর্তে শহীদ মিনারে সমাবেশ করে এক দফাটা ঘোষণা করি এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা করি একই দিনে। আমাদের প্রত্যাশা ছিল না যে এত দ্রুত পতনটা হবে। রাজধানীর বিপ্লবের ঢেউ মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। মহাসড়ক অবরুদ্ধ করে দুর্বার প্রতিরোধ করে তোলেন শিক্ষার্থীরা। গাজীপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান এক বিক্ষোভকারী, বগুড়ায় গুলিবিদ্ধ হন অসংখ্য শিক্ষার্থী, আর চট্টগ্রামে ক্ষোভের দাবানলে ঘটে অগ্নিসংযোগের ঘটনা। যখন কালো বেশ ধারণের ঘোষণা দিয়েছিলাম, আমরা তার প্রতিবাদে বিপ্লবের লাল রং, রক্তের লাল রং ধারণ করার ঘোষণা দিয়েছিলাম। এবং এইটা সবচাইতে বড় ইম্প্যাক্ট পড়ছিল যে মানুষের হৃদয়ে একেবারে সর্বশ্রেণী এতে যুক্ত হয়ে গিয়েছিল। একই দিন মাঠে নামেন গণমাধ্যম কর্মীরাও। সহকর্মীদের হত্যার বিচারের দাবিতে রাজধানী জুড়ে চলে সাংবাদিকদের বিক্ষোভ। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনে তীব্র উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের 22 জন সিনেটর ও কংগ্রেস সদস্য। জাগরণ তো তখন হয়েই গেছে, কিন্তু একটা খুবই সচেতনতার মুহূর্ত। সে সময় কিন্তু সারা দেশ, এটা কিন্তু শুধু আর ঢাকা শহরে আটকে নেই। এবং একই সাথে আমরা দেখব যে এই সময় ওই কারফিউয়ের মধ্যেই কিন্তু এসে দেয়ালে লিখে যাচ্ছে। 3 আগস্টের রাজপথে উচ্চারিত হয়েছিল একটি স্বাধীন স্বৈরাচার মুক্ত দেশের স্বপ্ন। তবে সেই অর্জনের পেছনে জমা আছে কারো সন্তানের তাজা প্রাণ, কারো ভাইয়ের চিরতরে হারিয়ে যাওয়া, আর হাজারো পরিবারের চিরস্থায়ী শূন্যতা। তাই 3 আগস্ট কেবল কোনো রাজনৈতিক ইশতেহারের দিন নয়, একটি রক্ত, অশ্রু আর ত্যাগের মহিমায় লেখা এক অবিনশ্বর ইতিহাস। শাকিলা করিম, RTV, ঢাকা। রাজধানীর স্পা সেন্টারগুলো পরিণত হয়েছে নারীসঙ্গ ও মাদক সেবনের নিরাপদ আশ্রয়স্থলে। ঢাকার অভিজাত এলাকাগুলোতে স্পা সেন্টারের আড়ালে চলছে মাদক ও দেহ ব্যবসার রমরমা বাণিজ্য। একই ছাদের নিচে নারীসঙ্গের পাশাপাশি হাত বাড়ালে পাওয়া যায় মদ, ইয়াবা, হেরোইন সহ সব ধরনের মাদক। পুলিশের নিষ্ক্রিয়তায় সুযোগে গত কয়েক বছরে এই অবৈধ ব্যবসা বেড়েছে প্রায় কয়েক গুণ। সেলুন, বিউটি পার্লার ও ফিজিওথেরাপির নামে চালানো হয় এসব স্পা সেন্টার। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শহরের অভিজাত এলাকায় কৌশল পাল্টে নানা উপায়ে চলছে যৌন ব্যবসা। অনৈতিক স্পা সেন্টার ও বিউটি পার্লারে এসব ব্যবসা এখন জমজমাট। বিত্তবান পরিবারের সন্তান সহ অনেকেই হচ্ছেন এসব সেন্টারের খদ্দের। সিটি কর্পোরেশন থেকে ক্ষুদ্র ব্যবসার লাইসেন্স নিয়ে স্পা সেন্টারের আড়ালে চলছে রমরমা মাদক ও দেহ বাণিজ্য। ভেতরে বিভিন্ন রঙের ঝলমলে আলোকসজ্জা, ছোট ছোট একাধিক রুম। বাইরে থেকে বোঝার উপায় নেই কি হচ্ছে এখানে। বনানীর 27 নম্বর রোডের কবরস্থানের সামনে 37 নম্বর ভবনের স্পা সেন্টারে প্রবেশের চেষ্টা করলে সিকিউরিটি ও সেন্টারের কর্মচারীদের বাধার মুখে পড়তে হয়। অর্থের বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টাও করে দালাল চক্র। বছরের পর বছর চলছে এসব মিনি পতিতালয়। নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। বিনা বাধায় বিভিন্ন অ্যাপ ও অনলাইনে নজরকাড়া বিজ্ঞাপন দিয়ে খদ্দের টানছে এসব সেন্টার।
কথা হয় ইস্পা সেন্টার পরিচালনাকারী এক ব্যক্তির সঙ্গে। বলেন চাঁদার টাকা দিতে ব্যর্থ হয় সবকিছু ফেলে ব্যবসা গুটিয়ে নিয়েছেন তিনি। নৃশংস ইয়াবা নিয়ে আসে, গাঁজা নিয়ে আসে, হেরোইন নিয়ে আসে, গুলশানের টাকা সব তোলে সালমান ফার্সি। টাকা না দিলে অস্ত্র নিয়ে আসে, বলতে পিস্তল ঠেকাই বলে দেখি গুলি করে দিবে। এক একটা স্পা থেকে 8 লাখ টাকা করে পাই। পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন তারা। কিছু ভবন মালিক অতিরিক্ত ভাড়ার লোভে ইস্পা সেন্টারগুলোকে ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকেন। পুলিশি অভিযানের সময় কোনো কিছু না জানার ভান ধরেন ভবন মালিকরা। ইদানিং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে এই স্পা সেন্টারগুলো তারা চলে যাচ্ছে ফ্ল্যাট বাড়িতে, মানুষের জনসমাগমের মধ্যে। তো ওখান থেকে শনাক্ত করে তাদেরকে বের করাটা একটু চ্যালেঞ্জের, কিন্তু তারপরে পুলিশ সংবাদ পেলেই এসব জায়গায় অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বলেন দেহ ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ইস্পা সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। জানান পুলিশের কেউ এসব অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব। হাসান মাহমুদ, RTV, ঢাকা। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করেন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।